তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র ডেমরা যাত্রাবাড়ি ৮,০০০ জনের বিরুদ্ধে মামলা। দেশে পরিকল্পিত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে বললেন নাহিদ। ইন্ধনদাতাদের খুঁজে বের করার হুঁশিয়ারি। বিনা সুদে ঋণের লোভ দেখিয়ে গণ অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টা, আটক বেশ কয়েকজন। ইসকনের চিন্ময় কৃষ্ণ দাসকে আটক, চট্টগ্রামে ভক্ত অনুসারীদের বিক্ষোভ। রাজশাহীতে প্রথম আলোর ব্যুরো অফিসে হামলা, ঢাকায় প্রধান কার্যালয়ের সামনে বর্জন কর্মসূচি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের ২১ সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ETV চ্যানেলে। এছাড়াও সংবাদে আরও যা থাকছে। ২১-এর কালো দিবস আজ। ২০১৫ সালের এই দিনে ইটিভি দখল করেছিল এস আলম গ্রুপ। তিন কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর যাত্রাবাড়ি ডেমরা এলাকা। আহত হয় অনেকে, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হামলায় ৩ শিক্ষার্থী নিহত হওয়ার দাবিকে অপপ্রচার উল্লেখ করে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ। এর আগে টানা ৩ ঘণ্টা ধরে চলে সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর পাশাপাশি র্যাব, এপিবিএন ও পুলিশের পর মোতায়েন করা হয় ৬ প্লাটুন বিজিবি। বন্ধ ঘোষণা করা হয়েছে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজ। এদিকে ভাঙচুর ও গুলি ভর্তি ম্যাগাজিন চুরির অভিযোগে বিভিন্ন কলেজের শিক্ষার্থী সহ ৮,০০০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মাহতাব মিনহাজের রিপোর্ট। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র যাত্রাবাড়ির মাতুয়াইল এলাকা। টানা ৩ ঘণ্টা ধরে দফায় দফায় চলে সংঘর্ষ। বেলা ১২টার দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল কলেজের শত শত শিক্ষার্থী হামলা চালায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে। সে সময় কলেজটির বিভিন্ন সামগ্রী নিয়ে যায় তারা। কালকে রাত্রে আমরা জানতে পেরেছি যে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছে ডিএমআরসি কলেজ উড়িয়ে দিবে, এই কলেজের ইট সহ তারা খুলে নিয়ে যাবে। আসলে সেই ঘটনাই আজকে তারা ঘটিয়েছে। প্রায় ৫০ থেকে ৬০ কোটি টাকার ক্ষতি করেছে। পরে বেলা ১১টার দিকে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী ও স্থানীয়রা মিলে প্রতিরোধ গড়ে তুললে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে পিছু হটতে বাধ্য হন কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। এগুলা মূলত উস্কানি দেওয়া হইতেছে উপর মহল থেকে। মহিলাদের দৌড়ায় দিচ্ছে, মেয়েদেরকে করছে। এরকম তো আমরা চাই না। আমরা তো ওদের কারো কিছু করিনি। আমরা বলতে পারবে না যে আমরা কাউকে নিহত বা আহত করছি। সংঘর্ষের পর পরিস্থিতি স্বাভাবিক হলে ঘটনাস্থলে আসে পুলিশ। সে সময় তাদের উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দেয় শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর পাশাপাশি রয়েছে র্যাব, এপিবিএন ও পুলিশের কয়েকশো সদস্য। রোববার ভুল চিকিৎসায় অভিজিৎ হাওলাদার নামে এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগের জের ধরে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় মাহবুব রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীরা। মাহতাব মিনহাজ, ২১ টেলিভিশন, ঢাকা। দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার পেছনে ষড়যন্ত্র থাকতে পারে বলে মনে করছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেছেন, একদিনে এতগুলো ঘটনা কাকতালীয় হতে পারে না। ২ কলেজের শিক্ষার্থীদের মাঝে দফায় দফায় সংঘর্ষ থামাতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ইন্ধনের পেছনে কারা জড়িত তা তদন্ত হচ্ছে। মেহেদী হাসানের রিপোর্ট। ২ কলেজের শিক্ষার্থীদের মাঝে দফায় দফায় সংঘর্ষ, সহজ শর্তে ঋণ দেওয়ার কথা বলে গ্রামের মানুষকে রাজধানীতে এনে জড়ো করা সহ সমসাময়িক ইস্যুতে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং। প্রশাসনে কিন্তু পরিবর্তন আনার
আমরা পরিকল্পনা করছি। এতে তথ্য উপদেষ্টা এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, রাজধানীর 2 কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ যথাযথ ভূমিকা পালন করেনি। দুর্বলতা ছিল দেখেই তো আসলে ঘটনাটা সংঘর্ষের দিকে গিয়েছে, এটা তো আমরা স্বীকার করছি। কিন্তু পুরো পুলিশ তো আসলে একটা পুনর্গঠন প্রক্রিয়ার ভিতরে আছে। তো সেই জায়গায় আসলে যখন এত শিক্ষার্থী নেমে এসেছে, পুলিশকে আমরা শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থানে কিন্তু যদি হতো তাহলে সেটা আরও বেশি খারাপ দিকে যেতে পারত। যারা পুলিশের নতুন নেতৃত্বে এসেছেন তারা পুলিশকে সেই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের র্যাড ম্যানেজমেন্টের ড্রিলটা শেখাবেন, সেই ট্রেনিংটা করার মাধ্যমে পুলিশকে এমন পর্যায়ে নিয়ে আসবেন যাতে করে সামনে আর কখনো এই ধরনের ঘটনা না ঘটে, যেখানে পুলিশকে জনগণের বিরুদ্ধে কিংবা যে কোনো ধরনের আন্দোলনে র্যাড ম্যানেজমেন্টের জন্য গুলি করতে হয়। কোনো পত্রিকা অফিসে ভাঙচুর বা পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না বলেও জানান তারা। কোনো পত্রিকা অফিসে ভাঙচুর করা, সেটা পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা, সেটা আমরা সমর্থন করি না এবং এটা আমরা এই ধরনের ঘটনা পরবর্তীতে ঘটলে এটা টলারেট করা হবে না। ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় কেউ নিহত হয়নি বলেও নিশ্চিত করেন উপদেষ্টারা। মাইক্রোবাস এবং বাসে করে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। শাহবাগে জমায়েত হলেই মিলবে বিনা সুদে বিনা জামানতে 1 লাখ টাকা করে ঋণ। সারা দেশের খেটে খাওয়া মানুষগুলোকে টার্গেট করে সাজানো হয়েছিল এরকমই এক গল্প। অহিংস গণ অভ্যুত্থান নামের একটি সংগঠনের সেই গল্পের ফাঁদে পড়ে রোববার রাত থেকে শাহবাগে সমাবেশের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসতে থাকে শত শত লোক। খবর পেয়ে তাদের ফেরত পাঠিয়ে দেয় ছাত্র জনতা ও পুলিশ। এটিকে দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র হিসেবে দেখছে পুলিশ। এদিকে ওই সংগঠনের আহ্বায়ক মোস্তফা আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। গল্পটা এরকম, দেশ থেকে পাচার হওয়া বিপুল অর্থ ফেরত নিয়ে আসবেন ডক্টর ইউনূস। সেই টাকায় বিনা সুদে দেয়া হবে 1 লাখ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত ঋণ। বিনা সুদে সেই লোন পেতে আবেদন করতে হবে নির্ধারিত ফর্মে। প্রাথমিকভাবে 1000 টাকা দিয়ে শাহবাগে আসতে হবে। যত বেশি টাকা দিয়ে রেজিস্ট্রেশন, তত বেশি মিলবে ঋণ। টার্গেট করা হয়েছিল দেশের খেটে খাওয়া মানুষগুলোকে। সেই প্রলোভনে রোববার মধ্যরাত থেকে বাস, মাইক্রোবাস, পিকআপে করে মানুষ জড়ো হতে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং শাহবাগ এলাকায়। খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও পুলিশ মিলে জড়ো হওয়া লোকজন এবং তাদের যানবাহনগুলো ফেরত পাঠিয়ে দেয়। এই গাড়ি ভাড়া বা যাতায়াত খরচ বা খাওয়া দাওয়া সবকে দিতেছে তাদের একজন নির্দিষ্ট লিডার। তাদেরকে মূলত নিয়ে আসা হয়েছে আপনার 1 লক্ষ টাকা বিনা সুদে ঋণ দেবে। 1000 টাকা 1500 টাকা এরকম পার হেড টাকা দিয়ে সারা দেশ থেকে ঢাকায় তারা লোক আনছে। সেই মানুষকে ভুল বোঝায় তাদেরকে সরাইদি উদ্যান শাহবাগমুখী করে নিয়ে আসছে বিভিন্ন জায়গা থেকে। আসলে এ ধরনের কোনো কার্যক্রম নাই, সরকারিভাবে অনুমোদন নাই বা বিনা সুদে লোন দেওয়ার মতো কোনো কার্যক্রম নাই। শাহবাগে জড়ো হওয়া লোকজনের দাবি, বিনা সুদে ঋণ দেওয়া হবে জেনেই তারা ছুটে এসেছিলেন। সাথে আমার নিয়ে আসছে যে এরকম কি বুঝে টাকা দিব, আইন না কাগজ দিছে যে দেখেন এই আপনাকে সরকারে 1 লাখ টাকা করে লোন দিব। সাধারণ শিক্ষার্থী ও এলাকাবাসী বলছেন, একটি চক্র কৌশলে রাতের আধারে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সহ বিভিন্ন এলাকা দখলে পায়তারা করেছিল। সে একসাথে 2 গাড়ি ঠিক করছে, বড় ভাই ঠিক করছে। আমাদের বলছে লোন নিবে, এই ব্যাপারে একটা আলোচনা করবে, এই লোক লইছে আর আমাদের দিয়ে আর ভাড়া নিল। ক্ষুদ্র ঋণ কি দিবে এখানে একটা ওই প্রতিষ্ঠানের নামে আসছে, বলছে জান এটা যদি জনসমর্থ হয় তাহলে ঋণটা পাস করবে। দুপুরে শাহবাগ এলাকা যান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের আয়োজকদের আটক করা হয়েছে জানতে পেরে তিনি শাহবাগ থানায় যান, কথা বলেন পুলিশের সঙ্গে। পরে সাংবাদিকদের জানান, পুরো বিষয়টি নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। সরকারের কাছেই তারা দাবি তুলছে এবং তাদের আন্দোলন তো একটা অহিংস আন্দোলন হিসেবেই নামের মধ্যেই আছে। তো এই আন্দোলনের এই কর্মসূচি নিয়ে পুলিশ প্রশাসন কিংবা অনেকের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে। পুলিশ বলছে, অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ সাধারণ জনগণের সঙ্গে প্রতারণা করেছে, তাদের ভিন্ন উদ্দেশ্য ছিল। তাদের তো এটা প্রচ্ছন্ন হুমকি, কারণ শাহবাগে অবরোধ করা মানে তো পুরো ঢাকা শহরের জনজীবন একেবারে স্থগিত হয়ে যায়, স্থবির হয়ে যায়। কয়েকজনকে আটক করে তথ্য যাচাই বাছাই চলছে বলে জানিয়েছে পুলিশ। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। প্রলোভনের এই গল্পকে কেন্দ্র করে সরগরম হয়ে ওঠে দেশের বিভিন্ন জেলা।
নিম্ন আয়ের মানুষেরা দলে দলে ছুটতে থাকে ঢাকার উদ্দেশ্যে। এমন খবর ছড়িয়ে পড়লে নড়ে চড়ে বসে পুলিশ। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে চালানো হয় তল্লাশি, আটক করা হয় বেশ কয়েকজনকে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সমাবেশে যোগ দিলেই মিলবে সর্বনিম্ন 1 লাখ থেকে কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ। এমন প্রলোভনে রোববার রাতের প্রথম প্রহর থেকে সারা দেশের প্রত্যন্ত অঞ্চলের নিম্ন আয়ের মানুষ ঢাকায় আসতে শুরু করেন। উদ্দেশ্য বিনা সুদের ঋণ পেতে শাহবাগে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ। লোকজন আসার খবর ছড়িয়ে পড়লে রাজধানীর ডেমরায় ঢাকা আরিচা মহাসড়কে যানবাহনে তল্লাশি চালায় পুলিশ। রাজধানীতে গণজমায়েতের মাধ্যমে অরাজকতার আশঙ্কায় সকাল থেকেই এই অভিযান শুরু হয়। লক্ষ্মীপুরে কমলনগর উপজেলার করইতলা বাজার থেকে কথিত অবস্থান কর্মসূচিতে যোগ দেওয়ার সময় 3টি বাস ও 4টি মাইক্রোবাস থেকে 85 জনকে আটক করে স্থানীয়রা। পরে পুলিশ এবং সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল থেকে 11 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। ঋণ প্রত্যাশীরা জানান, শাহবাগে জমায়েতের জন্য দেয়া হয়েছে টোকেন। তাদের দাবি, ঋণের আবেদন ও সম্মেলনে উপস্থিতির জন্য প্রত্যেকের কাছ থেকে তারা নিয়েছে 1000 টাকা। একজন কারবারি ঢাকা চলো 1 লাখ টাকা করে টাকা তোমাদের কিস্তি দিব। মাগুরায় শহরের পারনান্দুয়ালি বাস টার্মিনাল থেকে সমাবেশে যোগ দেওয়ার সময় 31 জন নারীসহ 36 জনকে আটক করে পুলিশ। এ সময় তাদের কাছে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের একটি ব্যানার ও কয়েকটি পরিচয়পত্র পাওয়া যায়। 1 লাখ টাকা দেবে, কিস্তির মধ্যে টাকা দেবে, আর প্রতি মাসে 1000 টাকা করে চালাইতে হবে। এই হাসিনা সরকারের এই টাকাটা ছিল, এর আগে ছিল না, এখন তার এটা লিখেছে, এটা মানুষের দেবে তার জন্য। টাঙ্গাইলের ভুইয়াপুরে বাস স্ট্যান্ড থেকে আটক করা হয় 13 জনকে। ইউসুফ হাসান নাইম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন। পলাতক স্বৈরাচার ও তাদের দোসররা যেন রাজনীতিতে পুনর্বাসিত হতে না পারে সেজন্য সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পলাতকদের অপ্রাসঙ্গিক করতে জনগণের ক্ষমতায়ন জরুরি উল্লেখ করে তিনি বলেন, সংস্কারের পাশাপাশি যৌক্তিক সময়ের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। মাহিলা ইসলামের রিপোর্ট। দীর্ঘদিন পর মুক্ত পরিবেশে পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের বার্ষিক সাধারণ সভা। জাতীয় প্রেস ক্লাবের সামনে এই আয়োজনের প্রথম পর্বে সাংবাদিক ছাড়াও অংশ নেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তাদের ভূমিকা ছিল ভয়েস অব আমেরিকা। পতিত সরকারের সময় দেশের বিভিন্ন সেক্টরের পাশাপাশি গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার বিষয়টি উঠে আসে আলোচনায়। চতুর্থ স্তম্ভকে আক্রমণ করেছে, তার আগে কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্তম্ভ খেয়ে ফেলেছে। ফ্যাসিবাদের যারা দোসর ছিলেন তাদের গণতন্ত্র চর্চা, বাক স্বাধীনতার চর্চা যেহেতু তাদের পছন্দ হয় না। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের এই ক্রান্তিকালে গণতন্ত্রের পক্ষে সকল শক্তিকে সতর্ক থাকার আহ্বান জানান। অপশক্তি দেশের ভেতরে এবং বাইরে থেকে বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির পায়তারায় লিপ্ত হয়েছেন। তবে সবাই যদি আমরা সতর্ক থাকি, বাংলাদেশের পক্ষের শক্তির মধ্যে ভুল বোঝাবুঝির অবকাশ থাকবে না বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। একটি নির্বাচনের জন্য যেমন অভ্যুত্থান হয়নি, তেমনি দীর্ঘদিন জনগণকে রাজনৈতিক ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল বলে মন্তব্য করেন তারেক রহমান। সংস্কার কার্যক্রম নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই। সংস্কার আগে নাকি নির্বাচন আগে, যারা এ ধরনের প্রশ্ন তুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছেন, তাদের উদ্দেশ্য কিন্তু ভিন্ন। সুষ্ঠু ভোটের মাধ্যমে রাষ্ট্র ও সমাজে জনগণের রাজনৈতিক অধিকার নিশ্চিত করার তাগিদ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দীর্ঘ সময় ধৈর্য ধারণ করে আমাদের বক্তব্য। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আটক করা হয়েছে। বিকেলে থেকে শাহজালাল বিমানবন্দর থেকে পুলিশ নিয়ে যায় বলে পুণ্ডরিক ধামের ফেসবুক পেজে অভিযোগ করা হয়। ঘটনার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ চলছে। সহকর্মীদের সহায়তায় ইউসুফ হাসান নাইমের প্রতিবেদন।
ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে চট্টগ্রাম যাওয়ার সময় সোমবার বিকেলে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রাম হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের খবরে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে জড়ো হয় তার ভক্ত ও অনুসারীরা। কর্তৃপক্ষের সাথে কথা বলে কোনো স্পষ্ট জবাব না পাওয়ায় ক্ষোভ জানান তারা। উনাকে কোন অভিযোগের ভিত্তিতে এখানে আনা হয়েছে, আরেকটা হলো যে উনাকে গ্রেপ্তার করা হয়েছে কিনা, এই প্রশ্নগুলো আমরা কর্তৃপক্ষের কাছে আমরা জানতে চেয়েছি। আমরা কোনো সুস্পষ্ট বার্তা পাইনি যে তাকে কেন গ্রেপ্তার করা হয়েছে বা তার মতো লোককে কেনই বা ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এদিকে শাহবাগে জড়ো হয়ে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সড়ক অবরোধ করে ভক্তরা। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। অন্যদিকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আটকের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ হয়েছে। নগরীর চেরাগি পাহাড় মোড়ে ভক্ত সমর্থকরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। নগরীর আন্দরকিল্লা মোড়, টেরিবাজার, জামাল খান সহ বিভিন্ন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। চিন্ময়কে মুক্তি না দেওয়া পর্যন্ত সড়কে অবস্থান করার ঘোষণা দেয় তারা। গেল 5 আগস্টের পর দেশে সনাতন ধর্মাবলম্বীর ব্যানারে কয়েক দফা সমাবেশ হয়। সেসব সমাবেশ থেকে চিন্ময় কৃষ্ণ দাস অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে কড়া বক্তব্য দেন। ইউসুফ হাসান নাইম, নিউজ ডেস্ক, 21 টেলিভিশন। তৌহিদি জনতার ব্যানারে প্রথম আলোর রাজশাহী ব্যুরো অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। এদিকে রাজধানীর কারওয়ান বাজারে সংবাদপত্রটির প্রধান কার্যালয়ে আবারও বিক্ষোভ করে ইসলামপন্থীরা। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন খোরশেদ আলম মুকুল। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর প্রধান কার্যালয়ের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান নেয় ইসলামপন্থী বিক্ষোভকারীরা। এ সময় প্রথম আলোকে ভারতের দালাল উল্লেখ করে পত্রিকাটি বন্ধ বা সংস্কারের দাবি জানান তারা। আধিপত্যবাদের দোসর কাউকে চাই না, ইন্ডিয়ার দোসর কাউকে চাই না, সেটা যে কোনোভাবে হতে পারে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে ছিল সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। এদিকে তৌহিদি জনতার ব্যানারে রাজশাহীতে প্রথম আলোর ব্যুরো অফিসে চালানো হয় হামলা। হামলাকারীরা পত্রিকা অফিসের সাইনবোর্ড ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয়। এর আগে প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে দেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে আয়োজিত জিয়াফত কর্মসূচিতে পুলিশি অ্যাকশনের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করা হয়। যারা নির্যাতিত কারাবন্দী আলেম মুসলিম মুসলিম সাধারণ জনতা রয়েছে, তাদেরকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। অন্যদিকে নানা স্লোগানে প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে চট্টগ্রামে মিছিল করা হয়। খুরশিদ আলম মুকুল, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শ্রমখাত সংস্কারে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ বলে মার্কিন প্রতিনিধিদের নিশ্চিত করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার তাঁর তেজগাঁওয়ের কার্যালয়ে শ্রম সমস্যা নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের একটি বড় শ্রম ও ব্র্যান্ড প্রতিনিধি দল সাক্ষাৎ করলে তাদের এ নিশ্চয়তার কথা জানান তিনি। ডক্টর ইউনূস বলেন, তার সরকার আরও বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করতে শ্রমখাতের ব্যাপক সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আমাদের শ্রম আইনকে বৈশ্বিক মানদণ্ডের সঙ্গে সমান করতে চাই বলে জানান তিনি। এবং মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির শ্রম বিভাগের ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া মেইলি এবং আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি ফে রদ্রিগেজ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে ঢাকাস্থ সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাতে চেয়ারপারসনের গুলশান বাসভবন ফিরোজায় স্বাস্থ্যের খোঁজ খবর নেন ও শুভেচ্ছা বিনিময় করেন। বিএনপি চেয়ারপারসন তাকেও শুভেচ্ছা জানান। এ সময় রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলান চিকিৎসার জন্য বিদেশ কবে যাবেন তা জানতে চান এবং চিকিৎসা শেষে সৌদি আরবে ওমরার জন্য আমন্ত্রণ জানান। ওনার শারীরিক সুস্থতা এবং ওনার চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নিয়েছেন, কবে নাগাদ যাবেন সেটাও, এবং ওনাকে সৌদি আরবে যাওয়ার সময় অথবা আসার সময় চিকিৎসা করে উমরা করার জন্য ওনাকে আমন্ত্রণ জানিয়েছেন। 25 নভেম্বর গণমাধ্যম জগতের একটি কালো দিন। শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতাদের যোগ সাজসে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে এস আলম গ্রুপ এদিন দখল করেছিল দেশের শীর্ষ গণমাধ্যম 21 টেলিভিশন। দখলের পর 9 বছরে তিলে তিলে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায় ইটিভিকে। শুধু তাই নয়, 21-এর পরিস্থিতির ভয় দেখিয়ে
অন্যান্য গণমাধ্যমকেও চাপে রেখেছিল গত সরকার। 5 আগস্টের পর আবারও মুক্তির স্বাদ পায় 21-এ। নতুন আঙ্গিকে আবারও ফিরছে শুভ পরিবর্তনের ধারায়। 21-এর আবারও মাথা উঁচু করে দাঁড়ানোর প্রত্যয় জানালেন 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। মানিক শিকদারের প্রতিবেদন। 21 মানে মাথা নত না করা। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে সাধারণ জনগণের প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত জনপ্রিয়তার শীর্ষে থাকা এই গণমাধ্যম। জনমুখী সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের কারণে বারবার শাসক গোষ্ঠীর রোষানলে পড়ে এই প্রতিষ্ঠান। আমাদের নিয়মিত সম্প্রচার কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হচ্ছি। I fight, I bring 21 back. 2014 সালের একতরফা নির্বাচনের চিত্র তুলে ধরা ও নিরপেক্ষ স্বাধীন সংবাদ প্রচার করা হলে কণ্ঠরোধ করে আওয়ামী শাসক গোষ্ঠী। আব্দুস সালাম সাহেব একজন এমন একজন মানুষ যে কিনা সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ। সে কিন্তু এসব কখনোই মানেনি যে না আমি মিথ্যা প্রকাশ করব বা কিছু। নো, হি ওয়াজ অলওয়েজ কম্পিটেন্ট উইথ যে না আমার সত্য প্রকাশ করতে হবে, হোয়াট এভার দ্য থিং ইজ। সেটা সরকারের এগেনস্টে হোক বা বিরোধী সরকারের এগেনস্টেই হোক না কেন, আমরা সত্য প্রকাশ করব। যার কারণে কিন্তু এই ইনসিডেন্টগুলো হলো। 2015 সালের 5 জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য প্রচারের কারণে 6 জানুয়ারি গভীর রাতে কর্মস্থল থেকে 21 টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালামকে আটক করা হয়। মিথ্যা মামলা সাজিয়ে বন্দী করে রাখা হয়। আমাকে অ্যারেস্ট করার কারণ তারা জানে যে আমি মাথা নত করার মতো লোক না, এবং আমি এই যে 21 টেলিভিশন নিয়ে এর আগেও অনেক সংগ্রাম করেছি। যখন একবার 2002 সালে বন্ধ হয়ে গেছিল, দীর্ঘ 5 বছর এই সংগ্রামের একটা ইতিহাস আছে। সুতরাং তারা জানতো যে আমাকে অ্যারেস্ট করে জেলে না ভরলে তারা এটা দখল করতে পারবে না। এরপর দীর্ঘ 2.5 বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে অমানবিক অত্যাচারের মধ্যে কাটাতে হয় 21-এর কর্ণধারকে। এর মধ্যে শুরু হয় প্রতিষ্ঠানটি দখলের ষড়যন্ত্র। 25 নভেম্বর গণমাধ্যমের ইতিহাসের একটি কালো অধ্যায়। এই দিন আওয়ামী সরকারের অলিগার্ক এস আলম গ্রুপ দখল করে দেশের শীর্ষ এই গণমাধ্যমকে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পুরো দখল প্রক্রিয়ায় নেতৃত্ব দেয় তৎকালীন ডিজিএফআই কর্মকর্তা কমান্ডার এম সোহায়েল, আর পেছনে কলকাঠি নাড়েন ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক জেনারেল আকবর, লেফটেন্যান্ট কর্নেল রাশেদ আলম সহ ডিজিএফআই ও এনএসআইয়ের কয়েকজন কর্মকর্তা। এর মধ্যে রাশেদ আলম এখনও ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে সেনাবাহিনীতে কর্মরত আছেন। দখল প্রক্রিয়ায় জড়িত ছিলেন শেখ হাসিনার বিশেষ সহকারী ও আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মহাসচিব কে এম শহীদুল্লাহ। সেই দিনের ভয়াল স্মৃতি এখনও 21-এর কর্মীদের কাঁদায়। ডিজিএফআই, এনএসআই, সিডিএসবি, ডিবি প্রত্যেকটা গোয়েন্দা সংস্থার লোক ছিল। 21 টেলিভিশনের নিচ থেকে শুরু করে একেবারে টপ ফ্লোর পর্যন্ত প্রতিটি ফ্লোরে, প্রতিটি সিঁড়িতে, এমনকি সবচেয়ে সেন্সিটিভ যে জায়গাটা পিসিআর, সেখানেও গোয়েন্দা সংস্থার লোকজন জড়ো হয়েছিল। আমাদের মধ্যে অনেক কষ্ট ছিল, যে কষ্টটা হচ্ছে আমাদের প্রাণপ্রিয় চেয়ারম্যান আব্দুস সালাম স্যারের তিলে তিলে গড়ে তোলা সেই প্রতিষ্ঠান মুহূর্তের মধ্যে একদল বাজেয়াপ্ত করে নিয়ে গেলেন। 21-এ দখলের পর ব্যবস্থাপনা পরিচালক বনে যান আব্দুস সোবহান। 21 টেলিভিশনকে আবার মানুষের ভালোবাসার কোঠায় নিয়ে যেতে চাই। মঞ্জুরুল হাসান বুলবুল সহ বেশ কিছু সাংবাদিক 21 টেলিভিশনের সংবাদ নিয়ে ছিনিমিনি খেলেন, নিজেদের আখের গুছিয়ে নিতে ব্যস্ত ছিলেন। এই 21 টেলিভিশন দখলের পিছনে কিন্তু মঞ্জুর হাসান বুলবুলের একটা নেপথ্যে যোগসাজশ ছিল, এবং সে এইখানের পজিশন নিল, যে প্রধান সম্পাদক হলো। তারপরে এই যে পীযূষ বন্দ্যোপাধ্যায়, যারা এখানে আসছে তারা বিভিন্নভাবে দুর্নীতি করে এখান থেকে টাকা পয়সা উচ্চ বেতনে তারা কোনো কাজ করে নাই। এই দখলের মাধ্যমে শুধু 21 টেলিভিশনকেই ক্ষতিগ্রস্ত করেননি, গণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধ করা হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ওই সরকারটি যে গালভরা কথা বলতো যে আমরা অনেক লাইসেন্স দিয়েছি, মুক্ত গণমাধ্যম, তার সম্পূর্ণ বিপরীত কাজটি ছিল ইটিভি দখল করা। এবং তাতে অন্যদের যে বার্তাটি দেওয়া হলো যে আপনি যদি আমার
সাথে না থাকেন, আমার কথা না শোনেন বা আমার কথা মতো না চলেন, তাহলে আপনাদেরও একই পরিণতি হতে হবে। আওয়ামী লীগ বরাবরই সংবাদ মাধ্যমের ত্রুটি চেপে ধরত বলে অভিযোগ সিনিয়র সাংবাদিকদের। ৭১-এর স্বাধীনতার পর গুটি কয়েক সংবাদপত্র ছাড়া বাকিগুলো বন্ধ করে দিয়েছিলেন শেখ মুজিবুর রহমানের সরকার। গণমাধ্যম ইন্ডাস্ট্রিটা ধ্বংস হয়ে গেল, চরিত্র পরিবর্তন হয়ে গেল এবং ফ্যাসিবাদের সফট ন্যারেটিভ প্রচারকারী হিসাবে তাদের পরিচয় তৈরি হলো। অবশ্যই গণমাধ্যমকে তখন ত্রুটি চেপে ধরা হয়েছিল। পরবর্তী তারই ধারাবাহিকতা আমরা গত ৫৩ বছর ধরে দেখছি। জনপ্রিয়তায় শীর্ষে থাকা এই টেলিভিশন ৯ বছরে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়। ৫ আগস্ট গণ অভ্যুত্থানের পর ২১শে টেলিভিশনও দখলমুক্ত হয়। জনদাবির মুখে আবারও হাল ধরেন ২১এর চেয়ারম্যান ও সিইও আব্দুস সালাম। ২১শে টেলিভিশন ইজ অলওয়েজ, যেটা আমার চিন্তাভাবনায় ছিল একটা প্ল্যাটফর্ম যেখানে অন্য কোথাও বলার জায়গা না থাকলে ২১শে টেলিভিশন আছে, সেটা আমরা ফলো করছি। আমরা মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করি এবং বাক স্বাধীনতায় বিশ্বাস করি। ২১শে টেলিভিশনকে নতুনভাবে সাজিয়ে তুলতে নতুন নতুন পরিকল্পনার কথাও তুলে ধরলেন ভাইস চেয়ারম্যান। আমাদের যে এখন অন্তর্বর্তীকালীন সরকার আছেন, সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব, হি নোজ হাউ টু হ্যান্ডেল দিস থিংস। তো আমার একটাই চাওয়া সবার কাছে, যে ওনার কাছে স্পেশালি, যে এই যে কাজগুলো হচ্ছিল, এই গণমাধ্যমকে এভাবে বাকরুদ্ধ করলো বা বিভিন্ন ধরনের তারা প্রতিষ্ঠান যে দখল করেছিল, এই যে এই জিনিসগুলো হচ্ছিল, এগুলো যাতে পুনরাবৃত্তি না হয়। কর্মীদের নিষ্ঠা ও দর্শকের ভালোবাসায় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের গুরু দায়িত্ব নিয়ে জনগণের পাশে থাকবে, এই প্রত্যয় ২১এর কর্ণধার ও সকল কর্মীদের। মানিক শিকদার, ২১শে টেলিভিশন, ঢাকা। রাতের ২১শে সংবাদের সময় হচ্ছে একটা বিরতির। ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। রাজধানীতে চলবে ব্যাটারি রিকশা, হাইকোর্টের আদেশে ১ মাসের স্থিতাবস্থা। বিরতির পর আবারও আমন্ত্রণ রাতের ২১শে সংবাদে। ৫,৯১৫ কোটি টাকার ৫টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এর মধ্যে সরকারি অর্থায়নে ১,০৯৫ কোটি ৯৪ লাখ টাকা ও বৈদেশিক অর্থায়নে ৪,৭৮৭ কোটি ৫০ লাখ টাকা। একনেক সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ আরও জানান, এখন থেকে প্রকল্প অনুমোদনের পাশাপাশি বাস্তবায়ন ও দুর্নীতির বিষয়েও তদারকি করবে পরিকল্পনা মন্ত্রণালয়। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এনইসি সম্মেলন কক্ষে একনেকের সভা। সভায় পূর্বাঞ্চলীয় গ্রিড নেটওয়ার্কের পরিবর্ধন এবং ক্ষমতাবর্ধন সহ 5টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। অন্য প্রকল্পের মধ্যে অন্যতম ক্যাপাসিটি বিল্ডিং অব ইউনিভার্সিটি ইন বাংলাদেশ টু প্রমোট ইয়ুথ এন্টারপ্রেনারশিপ প্রকল্প, মংলা বন্দরে আধুনিক বর্জ্য ও নিঃসৃত তেল অপসারণ ব্যবস্থাপনা প্রকল্প। পরে সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে নেওয়া যেসব প্রকল্পে সুফল আসবে না তা বাদ দেওয়া হয়েছে। 2 দিনের মধ্যে সব মন্ত্রণালয়কে পরিকল্পনা কমিশন থেকে বলা হবে যে আপনাদের যেসব চলমান প্রকল্প আছে এই প্রকল্পগুলো দুর্নীতিমুক্তভাবে অনিয়ম না করে যত দ্রুত পারা যায় বাস্তবায়ন করুন। উন্নয়ন বাজেট আরও ছোট করা হবে বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। নতুন নতুন সুন্দর দেখতে ভালো রেল স্টেশন স্থাপন করা হয়েছে, সেখানে কোনো যাত্রী ওঠেও না নামেও না, কিন্তু বিশেষ রাজনৈতিক কারণে সেগুলো তো করা হচ্ছে। সেখানে রেল স্টপেজ থাকার দরকার নেই, আর ওগুলোকে আর সম্প্রসারিত করারও দরকার নেই। এ ধরনের একদম সরাসরি অপচয় হয়, সেগুলো তো বন্ধ করা যায়। ব্যয় বৃদ্ধি ছাড়া 2টি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাবও অনুমোদন দিয়েছে একনেক। প্রকল্পের সেই দূষণগুলো। তৌহিদুর রহমান, ২১শে টেলিভিশন, ঢাকা। ঢাকা মহানগর এলাকায় 3 দিনের মধ্যে ব্যাটারি রিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের উপরে 1 মাসের জন্য স্থিতাবস্থা দিয়েছেন চেম্বার জজ আদালত। এর ফলে আপাতত ব্যাটারি রিকশা চলাচলে আইনি বাধা নেই। এ বিষয়ে সরকারের সাথে কথা বলে একটি আইন করা হবে বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ। শাকির আরজু রিপোর্ট। গত কয়েকদিনের মতো সোমবার সকালে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাস্তায় নামে ব্যাটারি চালিত রিকশা চালকরা। আগে যেভাবে গাড়ি চালাতাম ঠিক তেমন ভাবেই গাড়ি চালাবো, কিন্তু আমরা একটু সতর্ক হয়ে চালাবো। সাইড থেকে গাড়ি দেখে আপনারা ওভারটেকটা করবেন। প্রশাসনের আশ্বাসে দুপুরে রাস্তা ছেড়ে দেন তারা।
লাগাতার আন্দোলনের মুখে আদেশের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। সোমবার চেম্বার আদালতে শুনানি হয়। শুনানিতে ব্যাটারি চালিত রিকশা চালকদের জীবিকার বিষয়টি তুলে ধরেন রাষ্ট্রপক্ষ। এদের বক্তব্য ছিল যে যারা এই মামলায় যারা পিটিশনার হিসাবে এসছে তাদের লুকের স্ট্যান্ডাই মানে মামলা করার যে রাইট সেটা নেই। প্লাস এটা একটা গভর্নমেন্টের পলিসি ম্যাটার, গভর্নমেন্টের পলিসি ম্যাটারে কোর্ট ইন্টারফেয়ার করা উচিত নয় বলে আমরা বলেছি এবং আমরা সেখানে স্টে চেয়েছি। শুনানি শেষে হাইকোর্টের আদেশের ওপর স্থিতাবস্থা জারি করেন। পাশাপাশি রুল জারি করতেও নির্দেশ দেন হাইকোর্ট। স্থিতাবস্থা বজায় রেখেছেন, যেটির মানে হচ্ছে যারা এখন বিদ্যমান ঢাকায় ব্যাটারি চালিত রিকশা চালাচ্ছেন বা চলছে, এই রিকশাগুলো চলাচলে কোনো বাধা নেই। ব্যাটারি চালিত রিকশা কারণে আমাদের জনজীবন কিভাবে ব্যাহত হচ্ছে, অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলেছি যে যারা এই ব্যাটারি চালিত রিকশার উপরে জীবন নির্বাহ করেন তাদের বিষয়টিও আমাদেরকে অত্যন্ত মানবিকভাবে দেখতে হবে। সড়কে ব্যাটারি চালিত রিকশা চলবে, কিন্তু সেক্ষেত্রে সরকারের সাথে পরামর্শ করে একটি আইন করার কথা জানান অ্যাটর্নি জেনারেল। তো হঠাৎ করে বন্ধ করে দিলে অনেকেই ক্ষতিগ্রস্ত হবেন, অনেক ফ্যামিলি ক্ষতিগ্রস্ত হবেন বলে মাননীয় অ্যাটর্নি জেনারেল উনি বক্তব্য রেখেছেন মাননীয় আদালতের সামনে এবং আদালত তখন সন্তুষ্ট হয়ে 1 মাসের স্থিতাবস্থা দিয়েছেন। তার প্রেক্ষিতে কনসার্ন যে কোর্ট রুল ইস্যু করেছিল সেই কোর্টকে নির্দেশনা দিয়েছেন এটা যেন দ্রুত শুনানির ব্যবস্থা নেন। এছাড়াও ডিএমপি সদর দপ্তরে ব্যাটারি চালিত অটোরিকশা, অটো ভ্যান, ইজি বাইক চালক ও ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক হয়। সে সময় ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ আলী বলেন, রিকশা ভ্যানে কোনো চাঁদাবাজি সহ্য করা হবে না। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। অবৈধ সম্পদ রক্ষায় বিশ্বের কোনো আদালতেই জিততে পারবে না কুখ্যাত ব্যাংক ডাকাত সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম। পাচার করা অর্থ ফেরত আনার পাশাপাশি তাকে বিচারের মুখোমুখি করতে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রের আইন কর্মকর্তা ও বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশি এই ব্যাংক লুটেরা নিজেকে সিঙ্গাপুরের নাগরিক হিসেবে দাবি করলেও রেহাই পাওয়ার কোনো সুযোগ নেই, বরং কৃত অপরাধের কারণে সিঙ্গাপুরের আইনেই তার মৃত্যুদণ্ড হতে পারে। সঞ্জয় অধিকারের রিপোর্ট। বাংলাদেশের ব্যাংক খাত থেকে প্রায় 1.5 লাখ কোটি টাকা লুট করে পাচার করা দেশি ডাকাত এস আলম এখন নিজেকে সিঙ্গাপুরের বিনিয়োগকারী দাবি করছেন। বাংলাদেশে থাকা তার অবশিষ্ট সম্পদ রক্ষায় আন্তর্জাতিক আদালতে মামলারও হুমকি ধামকি দিচ্ছেন তিনি। এস আলমের এমন ঔদ্ধত্যে উৎসাহ যোগাচ্ছে তার প্রতি হাসিনা সরকারের নজিরবিহীন আনুকূল্য। জানা যায়, দেশের ব্যাংকিং খাতে আধিপত্য প্রতিষ্ঠার পর 2022 সালের 10 অক্টোবর বাংলাদেশি পাসপোর্ট প্রত্যাহার করেন এস আলম, তার স্ত্রী ফারজানা পারভিন এবং তাদের 3 ছেলে আহসানুল আলম, আশরাফুল আলম ও আসাদুল আলম মাহির। একই দিন বিদেশি নাগরিক হিসেবে বাংলাদেশে স্থায়ী বসবাসের পার্মানেন্ট রেসিডেন্সিয়াল বা পিআর পায় এস আলম পরিবার। শেখ হাসিনার নির্দেশে এসব সুবিধা দিয়েছিল তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রের আইন কর্মকর্তারা বলছেন, সিঙ্গাপুরের নাগরিক দাবি করে এস আলম তার অবৈধ সম্পদ রক্ষায় আন্তর্জাতিক আদালতে যাওয়ার যে হুমকি দিচ্ছেন তা ডুবন্ত অবস্থায় খড়কুটো ধরে বাঁচার চেষ্টা মাত্র। একটা স্পেসিফিক কজ অফ অ্যাকশন থাকতে হবে, ডেথ থাকতে হবে, সময় থাকতে হবে। সিআরপিসিতে বলা আছে এই 3টা থাকলে সে অফেন্সে তার বিচারের সম্মুখীন হবে। সিঙ্গাপুরের আইনে দুর্নীতির শাস্তি হচ্ছে ফাঁসি। আমরা মনে করি গভর্নমেন্ট যদি শক্তভাবে ধরে সিঙ্গাপুরের তার নাগরিকত্ব ক্যান্সেল হবে এবং তাকে এই দেশে এনে বিচার করা যাবে। তবে এস আলমের মতো মাফিয়াদের বিরুদ্ধে লড়াইয়ে যথেষ্ট প্রস্তুতি থাকা জরুরি বলছেন বিশেষজ্ঞরা। যাদের বিরুদ্ধে এখানে লড়াইটা হচ্ছে তারা কিন্তু একটা বড় ক্ষমতাশালী এবং একটা বিরাট অঙ্কের অর্থের মালিক, ফলে তার রাজনৈতিক, সামাজিক এবং আর্থিক যেই ক্ষমতা আছে সেইটাকে মোকাবেলা করার জন্য রাষ্ট্রকেও একই রকমভাবে পেশাদারি ভিত্তিতে প্রস্তুত হতে হবে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, সাইপ্রাস, ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ ও ইউরোপে এস আলমের বিপুল সম্পদ রয়েছে। সিঙ্গাপুরে শপিং মল, 3টি হোটেল ও রিটেল স্পেস, বিলাসবহুল বাড়ি আছে তার। এস আলম উনি তো বাংলাদেশের নাগরিক, আবার সিঙ্গাপুরের নাগরিক। এখানে বাংলাদেশের নাগরিকত্ব উনি উইথড্র করেছেন। এখন আইনের জটিলতার মাধ্যমে ওনাকে তো আমাদের আগেই প্রমাণ করতে হবে যে উনি আমাদের বাংলাদেশের নাগরিক, তারপরে আমাদের আদালত ব্যবস্থা নিতে পারবে। পাচারের বিষয়ে শুধুমাত্র যত ব্যবসায়ের হাত সেটা না,
এখানে শুরু থেকে শেষ পর্যায় পর্যন্ত সকলের হাত আছে। ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে 18টি গোপন কোম্পানি খুলেছেন ব্যাংক মাফিয়া এস আলম। ব্যাংক লুটের অর্থ পাচার করে 2011 থেকে 2024 সাল পর্যন্ত এসব কোম্পানি খুলেছেন এই ব্যাংক লুটেরা। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। দুর্নীতি নির্মূলে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রাজনৈতিক দলকে দেশ পরিচালনার দায়িত্ব নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন সাবেক বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ। বিগত সরকার খেলতে খেলতেই দুর্নীতিকে জাতীয়করণ করেছে বলেও উল্লেখ করেন তিনি। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। দুর্নীতি ও বৈষম্যমুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গঠনের লক্ষ্যে বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির প্রথম সম্মেলন। দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের ঔদাসীনের সমালোচনা করেন বক্তারা। এখন তো শেখ হাসিনা সরকার নাই, মন্ত্রীরাও নাই, তাহলে সিন্ডিকেট কারা করে? জিনিসের দাম কমলো না কেন? জিনিসের দাম বাড়তেছে কেন? কারণটা কি? কারণটা হলো এক্সটর্শন, চাঁদাবাজি কিন্তু বন্ধ হয় নাই। আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের দুর্নীতির কারণে দেশের আর্থিক খাত ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও অভিযোগ করেন বিশিষ্টজনরা। মন্ত্রীরা, পার্লামেন্টের সদস্যরা যখন নানান রকম অনাচারে লিপ্ত হয় এবং তাদের রাজনৈতিক ক্ষমতাকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি অন্যদের বঞ্চিত করে নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করে, সেই রকম সরকার দিয়ে দুর্নীতি দমন দূরের কথা। দুর্নীতিবাজদের বিষয়ে কঠোর হবার আহ্বান জানান সাবেক বিচারপতি আব্দুর রউফ। খেলতে খেলতে দুর্নীতিকে জাতীয়করণ করে ফেলেছে। যারা চান্স পেয়েছেন তারা চান্স ব্যবহার করতে কার্পণ্য করেননি, আর যারা চান্স পান নাই এখনও তারা হয়তো সৎ আছেন। পাইলে যে সৎ থাকবেন সেটা বলা খুব কঠিন। অন্তর্বর্তী সরকারের কাছে দুর্নীতি দমনে সুপারিশও করবে এই কমিটি। তাদের কতগুলো অভিজ্ঞতা অসুবিধায় ফেলে দিয়েছে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদদাতার সময় হচ্ছে আরও একটা বিরতি। ফিরে আসার পরে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। হিজবুল্লাহর সাথে যুদ্ধবিরতি প্রস্তাবে নেতানিয়াহুর অনুমোদন। বিরতির পর আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। অবৈধ ওটিটি প্ল্যাটফর্ম ও আইপিটিভির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির প্রতি আহ্বান জানিয়েছে দেশের কেবল অপারেটরদের সংগঠন কোয়াব। দাবি না মানলে বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট থেকে টিভি চ্যানেলগুলোর ডাউনলিঙ্ক বন্ধ করারও হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা। তৌহিদুর রহমানের আরও একটি রিপোর্ট। রাজধানীর লেডিস ক্লাবে কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের বার্ষিক সাধারণ সভা। বক্তারা জানান, কেবল অপারেটররা গ্রাহক হারাচ্ছেন, দিন দিন ব্যবসাও খারাপ হচ্ছে। অনলাইন প্ল্যাটফর্মে টিভি চ্যানেল দেখার সুযোগ থাকায় এ অবস্থার আরও অবনতি হচ্ছে বলে জানান কোয়াব নেতারা। ওটিটি প্ল্যাটফর্মে চ্যানেলের সম্প্রচার বন্ধ সহ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের বিরুদ্ধে বিটিআরসিকে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় কোয়াব। এ সময় কেবল ব্যবসায়ী নানা বৈষম্যের কথা তুলে ধরেন কোয়াব নেতারা। কারো কিছু যন্ত্রপাতি আছে যেগুলো মেইনটেনেন্সের প্রয়োজন হয়। অবৈধভাবে ফ্রি সোর্সিংয়ে যে চ্যানেল চলছে তা নিয়ন্ত্রণের ভার বিটিআরসির বলেও জানান কোয়াব নেতারা। কেবল টিভি নেটওয়ার্ক ব্যবসাকে শিল্প হিসেবে ঘোষণার বিষয়ে তৎপর হওয়ার কথাও বলেন কোয়াবের সিনিয়র নেতারা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সাফজয়ী কলসিন্দুরের সানজিদা মারিয়া সহ 6 নারী ফুটবলারকে উষ্ণ সংবর্ধনা দিয়েছে ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা ধোবাউড়ার নিজ এলাকায় ভক্ত ও সমর্থকেরা। ধোবাউড়ার বহুমুখী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে স্কাউটরা স্কট দিয়ে এবং ফুল ছিটিয়ে কীর্তিমান ফুটবল কন্যা সানজিদা মারিয়া মান্দা, তহুরা খাতুন, শামসুন্নাহার সিনিয়র, শামসুন্নাহার জুনিয়র ও শিউলি আজিমকে বরণ করে নেয়। জাঁকজমক আয়োজনে দ্বিতীয়বারের মতো সাফজয়ী কলসিন্দুরের নারী ফুটবলারকে সংবর্ধনা দেওয়া হয়। সকাল থেকেই সমর্থকরা অপেক্ষা করছিল সানজিদা মারিয়া সহ 6 নারী ফুটবলারকে অভিবাদন জানানোর জন্য। তাদের সাফল্যে ভক্তরা আনন্দিত। এই মেয়েরা একসময় বিশ্ব জয় করবে, এই মেয়েরা বিশ্ব জয় করবে। ওরা দেখিয়ে দেবে যে না, বাংলাদেশ এমনই একটি দেশ যেখানে মেয়েরা অনেক অনেক ভালো অবস্থানে এবং সেখান থেকে মেয়েরা উঠে এসেছে। ওরা কিন্তু আমাদের দেশকে বিভিন্ন দেশে বিশ্বে একটা পরিচিতি এনে দিয়েছে। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার।
তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র ডেমরা যাত্রাবাড়ি, ৮,০০০ জনের বিরুদ্ধে মামলা। দেশে পরিকল্পিত অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে বললেন নাহিদ, ইন্ধনদাতাদের খুঁজে বের করার হুঁশিয়ারি। বিনা সুদে ঋণের লোভ দেখিয়ে গণঅভ্যুত্থানের ব্যর্থ চেষ্টা, আটক বেশ কয়েকজন। ইসকনের চিন্ময় কৃষ্ণ দাসকে আটক, চট্টগ্রামে ভক্ত অনুসারীদের বিক্ষোভ। রাজশাহীতে প্রথম আলো ব্যুরো অফিসে হামলা, ঢাকায় প্রধান কার্যালয়ের সামনে বর্জন কর্মসূচি। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।